Hello everyone, welcome to you all in FSTN Academy. FSTN Academy-তে আজকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে, মানে আমি যেখানে তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট চ্যাপ্টার আমি শুরু করতে চলেছি। তো ফার্স্ট চ্যাপ্টার তোমাদের ছিল খাদ্য, পরিপোষক, পুষ্টি ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা। তো প্রত্যেকটা টার্মকে আমি অল্প অল্প করে তোমাদেরকে ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝিয়েছিলাম। তো আজকে এই টার্মটাকে আরো ডেপথে আমি বুঝবো, আরো গভীরে এটার অর্থটা বুঝবো, কিরকম সংজ্ঞা, কিরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেটা সম্পর্কে জানবো। তো যখন আমি আগে এই টার্মটাকে ডিফাইন করছি যে খাদ্যটা কি। খাদ্য তোমরা জানো, যেটা আমরা খাই সেটাই খাদ্য, যেটা আমরা খাবার বলছি। তো খাবার অ্যাকচুয়ালি কিরকম হবে যেটাকে আমরা খাদ্য বলতে পারবো? খাবার হবে, আমরা যদি ঘনত্ব অনুযায়ী দেখি, যেটা তরল হতে পারে, এটা কঠিন হতে পারে, বা এটা অর্ধ কঠিন হতে পারে, বা অর্ধ তরলও হতে পারে। তো অর্ধ কঠিন, অর্ধ তরল, কঠিন এবং তরল খাদ্য, এই সবটাকেই আমরা যখন গ্রহণ করছি, অর্থাৎ কালকে যেরকম আমি বোঝাচ্ছিলাম যে খাদ্য গ্রহণ করে আমাদের বডিতে যেই আফটার এফেক্টস গুলো আসছে তারই আরেক নাম হচ্ছে পুষ্টি, তাই তো? তো এই যে খাদ্য গ্রহণ করলাম, খাদ্য গ্রহণটা করছি আমরা মুখ দিয়ে খাবার গ্রহণ করার পরে এইটা যাচ্ছে আমাদের পুরো এই খাদ্য নালিকা দিয়ে, যেটা যেটা আমরা ফুড পাইপ বলে পড়েছিলাম ছোটবেলায়, যেটাকে এখন আমরা বড় হয়ে পড়ছি পরিপাক নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এই নালীটার মধ্যে দিয়ে খাবারটা আসছে এবং মুখ থেকেই আমরা কিন্তু আমাদের খাবারের পরিপাক শুরু করে দিচ্ছি। এটা অটোমেটিক প্রসেস আমাদের। তো খাদ্য গ্রহণের পরে তাহলে আমাদের পরের ঘটনা কি ঘটবে না পরিপাক। এবং পরিপাক হয়ে কি হয় না, যে খাবারের যে আমরা বড় বড় মলিকিউলস গুলোকে খাচ্ছি, খাদ্যের উপাদানে যে বড় বড় মলিকিউলস গুলো রয়েছে সেইটা ছোট পার্টিকেলসে ভাঙবে, মানে তারা সিম্পল ফর্মে আসবে। যে জটিল ফর্মে ছিল সেখান থেকে তারা সিম্পল ফর্মে আসবে। তো সেই সিম্পল ফর্মে আসাটার নামই হলো পরিপাক, যে বড় জটিল ফর্ম থেকে ছোট সিম্পল ফর্মে আসলো। এবার তো পরিপাক হয়ে এই সিম্পল ফর্মটা তৈরি হয়ে গেল, এরপরে কি হবে? এরপরে সেই উপাদানটা আর আমাদের এই পরিপাক নালীর মধ্যে থাকবে না, সেইটা গিয়ে চলে যাবে আমাদের রক্তের মধ্যে, কারণ রক্তেই হচ্ছে আমাদের সমস্ত পুষ্টি উপাদানের সম্ভারকে আমরা দেখতে পাই। তো যখন এই পুষ্টি উপাদানগুলো আমাদের এই পরিপাক নালীতে তৈরি হয়ে যাওয়ার পরে, মানে সরল উপাদানে সিম্পল ফর্মে তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের রক্তে চলে যায়, সেই ঘটনাটার নাম হচ্ছে শোষণ। অর্থাৎ পরিপাকের পরে যেই ঘটনাটা ঘটবে তার নাম শোষণ। এবার শোষণ হয়ে রক্তে চলে আসলো, এরপরে ওর কাজ কি? এরপরে প্রত্যেকটা পুষ্টি উপাদানের নিজস্ব নিজস্ব আলাদা আলাদা কাজ রয়েছে। যেরকম কেউ শক্তি দেবে, কেউ রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে, কেউ আমাদের শরীরকে বেড়ে উঠতে সাহায্য করবে। এই বিভিন্ন রকম যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো যেই ঘটনাটার মাধ্যমে ঘটে তাকে আমরা বলি বিপাক ক্রিয়া, তাই তো? তো সেই বিপাক ক্রিয়াটার মাধ্যমে পুষ্টি উপাদানটা আমাদের বডিতে ইউটিলাইজ হচ্ছে। তো সেটাকে আমরা বিভিন্ন নামে ডাকি। এই শোষণের পরে যে ঘটনাটাকে আমরা বিপাক ক্রিয়া বলছি, সেটার আরো একটা নাম হলো আত্তীকরণ। অর্থাৎ খাবারটা আমাদের শরীরে কাজে লাগছে, শোষিত খাদ্য বস্তুর যে সরল রূপটা যে শোষিত হয়েছিল সেটা বিপাক ক্রিয়া হচ্ছে, অর্থাৎ আত্তীকরণের মাধ্যমে আমাদের শরীরে কাজে লাগছে। এইটাকেই আমরা বলছি কাজে লাগাটাই, যদি সেটা ভালো কাজে লাগছে তখন তাকে আমরা নাম দিচ্ছি পুষ্টি। আর যদি ভালো কাজে না লাগে, আমি গত ক্লাসেও বলেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে, যে তখন সেটাকে আমরা বলবো অপুষ্টি, অর্থাৎ শরীরে কোনো কাজে লাগলো না। তো এই পুষ্টি অপুষ্টির কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে এই যে তরল, কঠিন, অর্ধ কঠিন, অর্ধ তরল খাবার আমরা খেলাম, এই খাবারটা যে এই স্টেপগুলো পার করলো, তার মানে যেই বস্তুটা এই স্টেপগুলো পার করতে পারবে তাকেই আমরা নাম দেব খাদ্য। যদি এই স্টেপগুলো সে কমপ্লিটলি পার না করতে পারে তখন সে হয়ে যাবে অখাদ্য, কারণ সেটা খেয়ে আমাদের শরীরে কোনো কাজ হলো না। তাহলে খাদ্য আর অখাদ্যের মধ্যে পার্থক্য কি? যেরকম দেখো, একটা চুইংগামও আমরা খাচ্ছি, মুখে চিবাচ্ছি, সেটার স্বাদ নিচ্ছি, আবার একটা ডিম সেদ্ধও আমরা খাচ্ছি। তাহলে কোনটাকে আমরা খাদ্য বলবো, কোনটাকে আমরা অখাদ্য বলবো?
তার মানে ডিম সেদ্ধটাকে আমরা খাদ্য বলবো, কারণ ডিম সেদ্ধটা হলো একটা কঠিন একটা বস্তু, যেটাকে আমরা গ্রহণ করার পরে আমরা পরিপাক স্টেজ পার করছি, তারপরে শোষণ স্টেজ পার করছি, তারপর আত্তীকরণের স্টেজ পার করছি। তো সেই বস্তুটাকে আমরা খাদ্য বলে ডিনোট করলাম, অর্থাৎ ডিম সেদ্ধটা হয়ে গেল আমার খাদ্য। কিন্তু একটা চুইংগামও আমরা মুখে দিচ্ছি, সেটাকে অর্থাৎ খাদ্য হিসেবে গ্রহণ করছি, তার স্বাদ নিচ্ছি, তাকে চিবোচ্ছি, কিন্তু এই স্টেপগুলো কিন্তু কিচ্ছু পার করছি না। বা চুইংগামটা আমি উদাহরণ হিসেবে দিলাম, চুইংগাম ছাড়াও এরকম অনেক জিনিস রয়েছে যাকে আমরা অখাদ্য হিসেবে খাই, কিন্তু তারা এই স্টেজগুলো পার করে না। যেরকম অ্যালকোহল ইনটেক বলতে পারি, যেরকম স্মোকিং বলতে পারি, এগুলো কিন্তু কিছুই খাদ্য নয়। তাই খাদ্য অখাদ্যের মধ্যে ফারাকটা হলো এইখানে, যে যেটা আমরা এই স্টেপগুলো পার করতে পারলাম আমাদের শরীরে গ্রহণের পরে সেটার নামই খাদ্য, যেটা এই স্টেপগুলো পার করবে না সেটার নামই অখাদ্য। তাহলে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হলো যে খাদ্য অ্যাকচুয়ালি কি জিনিস। এরপরে আসবো যে একে কেন আমি খাদ্য বললাম, অর্থাৎ কোন বস্তুটা এই স্টেপগুলো অ্যাকচুয়ালি পার করতে পারবে, তার মধ্যে কি কি জিনিস থাকবে, তার কি কি ক্ষমতা, সেটাই আমরা পড়বো খাদ্যের কাজ হিসাবে। তো যাকে আমরা খাদ্য হিসাবে চিহ্নিত করলাম, সে অ্যাকচুয়ালি আমাদের বডিতে আর কি কি ভাবে কাজ করতে পারে। জেনারেলি আমরা ছোটবেলা থেকে খাবার খেয়েছি কেন? তোমরা সকলেই জানো যে খাবার আমরা খাই আমাদের শরীরে শক্তির জন্য। তার মানে শক্তির উৎস হিসাবে আমরা প্রথমেই যাকে শনাক্ত করতে পারি সেটা হচ্ছে খাদ্য। এখন তোমরা বলবে ছোটবেলায় যে পড়লাম সূর্য শক্তির উৎস, অবশ্যই সূর্য হচ্ছে সকল শক্তির উৎস, কিন্তু আমাদের শরীরে যে শক্তি আমরা ব্যবহার করছি সেটা প্রধানত আসছে খাদ্য থেকে। তো খাদ্যই হলো আমাদের প্রধান শক্তির উৎস। তো শক্তি ছাড়া আমাদের শরীরে আর কি কি প্রোভাইড করছে খাদ্য, আর কি কি দিচ্ছে খাদ্য আমাদের শরীরে? যেরকম আমাদের শরীরে আরো একটা জিনিস দিচ্ছে খাদ্য, তার নাম রোগ প্রতিরোধ ক্ষমতা। তো রোগ প্রতিরোধ করতে গেলেও কিন্তু আমাদেরকে খাবারই খেতে হবে। এখন তোমরা বলতে পারো কেন, আমি যদি মেডিসিন খাই তাহলে কি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না? অবশ্যই হবে, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই তো তাদের নাম মেডিসিন। কিন্তু খাদ্যকে রিপ্লেস করে আমরা কখনো মেডিসিনকে আনতে পারি না। খাদ্য হচ্ছে সবার আগে মেডিসিন। যদি খাবারকেই তোমরা মেডিসিন হিসেবে খাও তাহলে কোনোদিন মেডিসিনকে খাবার হিসেবে খাওয়ার প্রয়োজন হবে না। সো খাবারের আরো একটা কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। আরো একটা কাজ হচ্ছে দেহের বৃদ্ধি করা, অর্থাৎ এই যে ছোট থেকে যে তোমরা বড় হয়েছো, এই যে আমাদের শরীর যে বড় হচ্ছে প্রতিনিয়ত, আমাদের মাসেল বাড়ছে, আমাদের হাইট যে বেড়েছে, এটা তো খাদ্যের জন্যই হয়েছে। কারণ দেহের যে কোষ কলার যে বৃদ্ধি হয়েছে এইটা তো শুধুমাত্র খাদ্যের কারণের জন্যই হয়েছে না। আরো একটা কাজ খাদ্যের ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্ষয় পূরণ করা। অর্থাৎ কোনো জায়গা কেটে গেল, কোনো জায়গায় ক্ষত হলো, কোনো জায়গার মধ্যে আমাদের কোন ইনফ্ল্যামেশন হয়েছে, তো সমস্ত ক্ষয়ে যাওয়া কাজকে আবার পুনর্নির্মাণ করে হচ্ছে খাদ্য। তাহলে খাদ্যের যে এই কাজগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার তোমরা আমাকে বলতে পারো তাহলে কি খাদ্যের আর কোনো কাজ নেই? হ্যাঁ, এই কাজগুলো ছাড়াও কিন্তু খাদ্যের আরো অনেক কিছু কাজ রয়েছে। যেরকম সবটাই দেখো সব শরীর রিলেটেড আমি কথা বলেছি, তার মানে খাদ্য আমাদের শারীরবৃত্তীয় এই কাজগুলো করে। এটা ছাড়াও খাদ্যের কিন্তু আরো কিছু কাজ রয়েছে। যেরকম দেখো আজকে তোমরা মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছো তারা সবাই প্রথমে মিষ্টি মুখ করানো, বাড়িতে একটা গেট টুগেদার হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে। তাহলে খাদ্যটা এটা কি হলো? এখানে একটা মন ভালো করার কাজ হলো, আবার একটা সামাজিক একটা বন্ধনও তৈরি করলো। তাহলে খাদ্যের এটা একটা সামাজিক কাজ হলো। আবার ধরো তোমার মন ভালো লাগছে না, একটু চকলেট খেলি, তোমার এখন মনে হচ্ছে যে একটুখানি কেক খেলাম কি একটু চিপস খেলাম, বা একটু আমার ভালো যেটা খেতে ইচ্ছা করছে সেটা খেলে আমার মনটা খুব খুশি হবে। তো এইটা কিন্তু খাদ্যের একটা মনস্তাত্ত্বিক দিক, মানে খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ। তাহলে শুধু শারীরবৃত্তীয় কাজই নয়, খাদ্য কিন্তু আমাদের শরীরে অনেক মনস্তাত্ত্বিক কাজেরও একটা এফেক্ট ফেলে এবং সামাজিকও একটা প্রভাব ফেলে। তো খাদ্যের এই সমস্ত কাজগুলো তোমরা বইতে দেখবে সব পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে। এইবারে তোমাদের কিন্তু যে এমসিকিউ প্রশ্নগুলো আসে, এমসিকিউ প্রশ্ন কিন্তু খাদ্যের এই কাজ নিয়েও আসতে পারে। অর্থাৎ প্রতিটা খাদ্যের যে
বিভিন্ন রকম কাজ আমাদের শরীরে এক্সিকিউট হচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে বইতে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এরপরে আসছি খাদ্যের উপাদান। খাদ্যের মধ্যে এমন কি আছে যেটা খাদ্যকে এই কাজগুলো করতে সাহায্য করছে? খাদ্যের মধ্যে অ্যাকচুয়ালি যেই উপাদানগুলো রয়েছে সেটাকে আমরা বলি পৌষ্টিক উপাদান বা পরিপোষক উপাদান। তো সেই উপাদানগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি, যেরকম 1 নম্বরে ধরো লেখা রয়েছে কার্বোহাইড্রেট। এবারে তোমাদেরকে না এক এক করে জানতে হবে এই উপাদানগুলো কি কি কাজ করে আমাদের বডিতে, তাহলেই বুঝতে পারবে যে খাদ্যের কাজ যেটা পড়েছিলে সেই কাজটা এই উপাদানগুলো কি কিভাবে করছে। কার্বোহাইড্রেট একটা উপাদান, নেক্সট হচ্ছে আমাদের একটা উপাদান যেটা খাবারে থাকে সেটা হলো প্রোটিন, নেক্সট হচ্ছে ফ্যাট থাকে, তারপরে যেটা থাকে যে ভিটামিন, এবং আরো একটা খাদ্য উপাদান যেটা খুব অনেকটা পরিমাণে থাকে সেটা হচ্ছে খনিজ লবণ। আচ্ছা, এটা ছাড়াও আমাদের খাবারে আরো কিছু খাদ্য উপাদান থাকে, যেরকম একটা থাকে খাদ্যতন্তু। এটা ছাড়াও আমাদের খাবারের মধ্যে থাকে কিন্তু জল। তো এই যে খাদ্য উপাদানগুলো আমাদের খাবারে উপস্থিত রয়েছে সেগুলোকে আমরা পৌষ্টিক উপাদান বলতে পারি, পরিপোষক উপাদান বলতে পারি, বা খাদ্য উপাদান বলতে পারি। তো এগুলো কি কি কাজ করে সেটা একটুখানি শর্টে আমাদেরকে জেনে নিতে হবে। আমাদের শরীরে যেরকম আমি খাদ্যের কাজ বলেছিলাম, যেরকম শক্তি প্রদান করা, আমাদের দেহের ক্ষয় পূরণ করা বা বৃদ্ধি সাধন করা, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেওয়া, এই যে কাজগুলো, এই কাজগুলো এই কোন কোন উপাদান করে সেটাকেই যদি একটু জেনে নিই। আমাদের শরীরে যে শক্তি প্রদান করে যে খাদ্য উপাদানগুলি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে ফ্যাট। এবারে তোমরা বলতে পারো প্রোটিনও তো খাদ্য উপাদান, যে এমন একটা খাদ্য উপাদান যে আমাদের শক্তি প্রদান করে। হ্যাঁ, অবশ্যই প্রোটিনও আমাদের শরীরে শক্তি প্রদান করে। তাই আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটেকেই শক্তি প্রদায়ী খাদ্য হিসাবে চিহ্নিত করতে পারি। কিন্তু এই তিনটে খাদ্য উপাদান শক্তি প্রদান করা ছাড়াও প্রোটিন হচ্ছে এমন একটা খাদ্য উপাদান, তার একটা বিশেষ কাজ রয়েছে আমাদের বডিতে। সেটা কিনা আমি যেটা বলছিলাম, দেহের বৃদ্ধি সাধন করা। দেহের বৃদ্ধি সাধন করা হচ্ছে প্রোটিনের একটা প্রধান গুরুত্বপূর্ণ কাজ। এটা ছাড়াও হচ্ছে প্রোটিনের আরো একটা কাজ ক্ষয় পূরণ করা, অর্থাৎ যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের শরীরের কোনো অংশ কেটে গেল, কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলো, সেই অংশটাতে যে ক্ষয় পূরণ হয়ে পুনরায় নতুন কোষ তৈরি হবে, এই পুরো কাজটা করছে প্রোটিন। অর্থাৎ প্রোটিনের কিন্তু দুটো কাজ, শক্তি প্রদান করা একটা কাজ, দেহের ক্ষয় পূরণ করা বা দেহের বৃদ্ধি সাধন করা সেটাও কিন্তু প্রোটিনের একটা কাজ। তাহলে বলতে পারি প্রোটিনের কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন কাজটা সবার আগে হওয়া উচিত। আমরা প্রোটিনটা খেলাম, আমরা কোনো খাবার যেখানে প্রোটিন সমৃদ্ধ খাবার সেটা আমরা খেলাম, এরপরে কোন কাজটা সবার আগে হওয়া উচিত? অবশ্যই এই কাজটা সবার আগে হওয়া উচিত, কারণ শক্তি প্রদান করার জন্য বাকি দুটো খাদ্য উপাদান কিন্তু আমাদের কাছে উপস্থিত আছে, বাট এই কাজটা কিন্তু একমাত্র প্রোটিনই করতে পারবে, শক্তি প্রদানটা এই দুটো উপাদানও করে দিতে পারবে। তো সেই কারণের জন্য খাদ্যের যে প্রধান যে শক্তি প্রদানকারী খাদ্য উপাদান রয়েছে সেটাকে আমরা চিহ্নিত করি কার্বোহাইড্রেট ও ফ্যাট হিসাবে। সেই কারণের জন্য প্রথমে আমি প্রোটিনটাকে দাগ দিইনি। যদিও প্রোটিন আমাদের দেহে শক্তি প্রদান করে, কিন্তু তাও আমাদের শরীরে প্রধান যে শক্তিটা আসে যেই খাদ্য উপাদান থেকে সেটা হলো কার্বোহাইড্রেট এবং ফ্যাট। প্রোটিন থেকে আমাদের সেই শক্তিটাকে দিতে দেয় না কার্বোহাইড্রেট, সেই কারণের জন্য কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়, কারণ সে প্রোটিনকে বাঁচিয়ে রাখে এই কাজটাকে করার জন্য। আর প্রোটিনকে শক্তি দেওয়ার কাজটা থেকে বিরত রাখে, বলে তোমাকে দিতে হবে না শক্তি, শক্তি আমি এবং ফ্যাট দিয়ে দিচ্ছি, কার্বোহাইড্রেট সেটা প্রোটিনকে বলে দেয়। তাই শক্তি প্রদানের কাজটা কার্বোহাইড্রেট এবং ফ্যাট করে, এবং দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণের কাজটা প্রোটিন করে। এছাড়াও দেহে যে আরো শারীরবৃত্তীয় কাজ হয়, যেরকম আরেকটা যেটা বলেছিলাম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেওয়া, সেই কাজটা করে হচ্ছে ভিটামিন এবং মিনারেল। এই দুটো একসঙ্গে যেটা দেয় শরীরে রোগ প্রতিরোধকারী ক্ষমতা,
এই যে এটা আমাদের শরীরে যে সেনাবাহিনীরা তৈরি করে, যারা কিনা রোগ শরীরে আক্রমণ করলে পরেও যাতে আমাদের শরীরটাকে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, যারা সেই রোগের বিরুদ্ধে সমানে লড়ে যাচ্ছে, সেই দুটো খাদ্য উপাদানের নাম হচ্ছে খনিজ লবণ এবং ভিটামিন। যদি এই দুটো খাদ্য উপাদান আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, আমাদের শরীরে যেই পরিমাণে থাকার কথা সেই পরিমাণে থাকে, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ আমাদের শরীরের ক্ষমতা অনেক বেড়ে যাবে, যেটাকে আমরা ইংলিশে বলি ইমিউনিটি পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। আমাদের শরীরের ডিজিজ ডিফেন্সিভ সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো সেই কারণের জন্য ভিটামিন এবং খনিজ লবণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শরীরে। এটা ছাড়াও আরো যে শারীরবৃত্তীয় কাজ, যেরকম আমাদের শরীরে যাতে অধিক পরিমাণে ফ্যাট না জমে যায়, প্রোটিন না জমে যায়, আমাদের মলমূত্র ত্যাগ যাতে ভালো মতন ভাবে হয়, তো এই সমস্ত জিনিস ফাংশন করানোর জন্য আমাদের যে এইগুলোকে আমরা বলি অন্যান্য শারীরবৃত্তীয় কাজ, এই অন্যান্য শারীরবৃত্তীয় কাজটা সম্পাদন করতে পারে খুব ভালোভাবে, সেটা হচ্ছে খাদ্যতন্তু ও জল। তো এই যে একটা বিশেষ রোল রয়েছে খাদ্য উপাদানগুলোর, সেগুলো তোমরা খাদ্যের কাজের সঙ্গে দেখো রিলেট করে নিতে পারলে, যেটা কিনা তোমাদেরকে আরো সুবিধা করলো যে খাদ্য কি অ্যাকচুয়ালি, সেটা কিভাবে আমাদের শরীরে পুষ্টি দিচ্ছে, সেটা কিভাবে পুষ্টি বিজ্ঞানের সাথে কানেক্ট হচ্ছে। মানে খাদ্য একটা খাবার যেটা আমরা প্রতিনিয়ত খাই, প্রতিদিন খাই, সেটা কিভাবে নিউট্রিশন সায়েন্সের সাথে কানেক্টেড, পুষ্টি বিজ্ঞানের সাথে কানেক্টেড, সেটা তোমরা এবারে ধীরে ধীরে কানেক্ট করতে পারছো আশা করি। এরপরে আসছি আমি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে খাদ্যের কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ, যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা অলরেডি তোমরা বুঝে গেছো যে খাদ্যের কাজ কি, খাদ্য উপাদানের শ্রেণী বিভাগ কিভাবে হচ্ছে, তোমরা মোটামুটি বুঝে গেছো। খাদ্যের কাজ অনুযায়ী আমরা এই উপাদানগুলো একটা একটা করে নাম দেব। তার জন্য আমি একটুখানি বোর্ডটাকে মুছে নিচ্ছি, তোমরা এই জিনিসগুলোকে নোট ডাউন করে নাও যে খাদ্যের কাজ অনুযায়ী যদি আমরা খাদ্যকে শ্রেণীবিভাগ করি, তাহলে আমরা কি কি নাম দেব তাদেরকে। আচ্ছা, যেরকম তোমরা আমাকে বলতে পারো যে এই যে আমাদের শরীরে যে শক্তি দিচ্ছে, এই শক্তিটা কে দিচ্ছে, তাহলে 1 নাম্বার আমি দিতে পারি শক্তি প্রদায়ী খাদ্য। শক্তি প্রদায়ী খাদ্যের নাম কি তোমরা নিজেরাই বলতে পারবে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা হচ্ছে শক্তি প্রদায়ী খাদ্য। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি কে দিচ্ছে, না কার্বোহাইড্রেট আর ফ্যাট। প্রোটিনও আমাদের শরীরে শক্তি দেয়, তবে সবার আগে আমরা প্রায়োরিটি কাকে দেব, কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে দেব। আচ্ছা, নেক্সট আমাদের শরীরের শারীরবৃত্তীয় যে কাজটা করছে, খাদ্যের যে আরেকটা কাজ রয়েছে, কি বললাম, দেহের বৃদ্ধি সাধনকারী বা ক্ষয় পূরণকারী, এই খাদ্য উপাদানটাকে আমরা কাকে বলতে পারি, সেটা হচ্ছে প্রোটিনকে আমরা বলতে পারি দেহের বৃদ্ধি সাধনকারী বা ক্ষয় পূরণকারী খাদ্য, এটাকে আমরা বলছি কে না, প্রোটিন। আচ্ছা, থার্ড যেটাকে আমরা বলতে পারি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানকারী খাদ্য, এইটাকে আমরা এইটাকে তোমরা জানো যে রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ। তাহলে এই যে প্রধান 3টে খাদ্যের কাজ, এবং সেই প্রধান 3টে খাদ্যের কাজকে পূরণ করছে আমাদের এই প্রধান 5টা খাদ্য উপাদান, সেটাকে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। খাদ্যের কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণীবিভাগ, বইতে দেখবে বই অনুযায়ী খাদ্যের এই যে বিভাগটা রয়েছে সেটাকে ভালো মতন করে রিভাইজ করে নেবে, আর এই জিনিসটা বুঝতে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না, যে খাবার আমাদের শরীরে কি কি কাজ করে এবং সেই কাজগুলো সম্পাদন করে কোন কোন খাদ্য উপাদান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আসছি নেক্সট টপিকে। এবারে এখন যেটা তোমরা জানবে সেটা হচ্ছে যে এই যে উপাদানগুলো থাকে, সেই উপাদান অনুযায়ী আমরা খাদ্যকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এবং সেইখানে আমাদের যেটা জানতে লাগবে যে এই যে খাদ্যে উপস্থিত যে খাদ্য পৌষ্টিক উপাদান যেটা রয়েছে, খাদ্য উপাদান যেটা রয়েছে, সেটা দিয়েও আমরা সেই খাবারটার নামকরণ করতে পারি। অর্থাৎ খাদ্যের শ্রেণীবিভাগ যদি আমরা করি,
তাহলে আমরা খাদ্যের কাজ অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ করতে পারি, খাদ্যে উপস্থিত থাকা পুষ্টি উপাদান অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ করতে পারি। আরো দুটো রকম শ্রেণী বিভাগ হয়, এক হচ্ছে যে খাদ্য কোন উৎস থেকে আসছে, অর্থাৎ উদ্ভিজ্জ উৎস না প্রাণীজ উৎস, সেই অনুযায়ীও আমরা খাদ্যকে শ্রেণী বিভাগ করতে পারি। আবার আরেক রকমও আমরা শ্রেণী বিভাগ করতে পারি যে আমাদের শরীরে সেই খাদ্যটা কিরকম পৌষ্টিক এফেক্ট ফেলছে, মানে পুষ্টির কি প্রভাব পড়ছে, অপুষ্টকারী মানে অপুষ্টি দেওয়া যে অখাদ্যগুলো হয় সেই টাইপের খাদ্য, না সুপুষ্ট করার জন্য যে সুখাদ্য, তারপরে আরো বিভিন্ন রকম আমাদের শরীরে কিভাবে প্রয়োজন সেই খাদ্যটা, মানে সুষম খাদ্য, যথোপযুক্ত খাদ্য, এইরকম ভাবেও কিন্তু আমরা খাদ্যের শ্রেণীবিভাগ করতে পারি। তো খাদ্যের বিভিন্ন রকম শ্রেণীবিভাগের মধ্যে আজকে আমরা যে শ্রেণীবিভাগটা জানবো সেটা হচ্ছে যে শর্করা সমৃদ্ধ খাদ্য, অর্থাৎ যে কার্বোহাইড্রেট রিচ যে খাবারগুলোকে আমরা জানি, যেরকম হচ্ছে আমাদের যে কোনো সিরিয়ালস প্রোডাক্ট, মানে হচ্ছে ভাত জাতীয় খাদ্য, কিংবা গমের যে আটা বা ময়দা জাতীয় খাদ্য। এছাড়াও যেটা রয়েছে শর্করা সমৃদ্ধ খাদ্যের মধ্যে কিছু ফল রয়েছে, শর্করা সমৃদ্ধ খাদ্যে গুড় রয়েছে, চিনি রয়েছে, মধু রয়েছে, এগুলো সব আমরা শর্করা সমৃদ্ধ খাদ্যে ফেলতে পারি। প্রোটিন সমৃদ্ধ খাদ্যের মধ্যে যেগুলোর মধ্যে আমাদের রিচ অ্যামাউন্টে প্রোটিন থাকবে, অর্থাৎ সেখানে মাছ, মাংস, ডিম থাকবে, সেখানে সয়াবিন থাকবে, সেখানে ডাল থাকবে, এগুলো হবে গিয়ে প্রোটিন সমৃদ্ধ খাদ্য। সেখানে কিন্তু দুধও থাকতে পারে। আবার এমনটা ভেবো না যে এই খাদ্য উপাদানটা এই ক্যাটাগরিতে পড়ে মানে অন্য ক্যাটাগরিতে পড়বে না, সেটা কিন্তু নয়। একটা খাবারে কিন্তু একের বেশি খাদ্য উপাদান সমৃদ্ধভাবে থাকতে পারে, অনেক বেশি পরিমাণে থাকতে পারে। সুতরাং ডালকে যদি আমরা প্রোটিন সমৃদ্ধ খাদ্যের মধ্যে ফেলি, ডালকে কিন্তু আমরা ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের মধ্যেও ফেলতে পারি, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তো হতে পারে যেটা উৎকৃষ্ট উৎস হবে না, হতে পারে সেটা মাঝারি উৎস হবে, কিন্তু সেটা কিন্তু সেই খাবারটার মধ্যে কিন্তু সেই খাদ্য উপাদানটা সমৃদ্ধ থাকতেই পারে। আচ্ছা, তো এবার আসে আমরা ফ্যাট সমৃদ্ধ খাদ্যের মধ্যে। ফ্যাট সমৃদ্ধ খাদ্যের মধ্যে আসে ভিটামিন, ভিটামিন না, মাখন, ঘি, তেল, বাদাম, তৈলবীজ, এগুলো আসতে পারে ফ্যাট সমৃদ্ধ খাদ্যের মধ্যে। ভিটামিন সমৃদ্ধ খাদ্যের মধ্যে আসতে পারে টাটকা ফল, শাক সবজি, এগুলো কিন্তু সব ভিটামিন সমৃদ্ধ খাদ্যের মধ্যে আসতে পারে। আবার ওই খাদ্য উপাদানগুলোই কিন্তু খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য উপাদানের মধ্যেও আসতে পারে। আবার এমন বিশেষ ক্ষেত্রে কিছু দেখা যায় যে বাদাম, তৈলবীজ, তারপরে বিভিন্ন রকমের মাছ, এগুলোও কিন্তু আমাদের ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের ক্যাটাগরিতে আসতে পারে। আচ্ছা, খাদ্য তন্তু সমৃদ্ধ খাদ্য, অর্থাৎ যেই খাদ্যগুলো খেলে আমাদের শরীরে প্রচুর ফাইবার আসে, অর্থাৎ ফাইবার রিচ ফুডের মধ্যে সেটা অনেক কিছু পড়ে, সেখানে শাকসবজি পড়ে, ফলমূল পড়ে, বাদাম পড়ে, তৈলবীজ পড়ে, তারপরে আমাদের যে সিরিয়ালস প্রোডাক্ট অর্থাৎ খাদ্য শস্য যেগুলো রয়েছে, চাল ডাল জাতীয় খাদ্যগুলো, গম জাতীয় খাদ্যগুলো সব কিন্তু খাদ্য তন্তু সমৃদ্ধ খাদ্যের মধ্যে পড়ে। তবে অবশ্যই আমরা কাকে উৎকৃষ্ট উৎস বলবো খাদ্য তন্তু সমৃদ্ধ খাদ্যের মধ্যে? অবশ্যই শাকসবজিকে বলবো, ফলমূলকে বলবো, তারপরে মাঝারি উৎস, তারপরে আমাদের অনেক কম পাওয়া যায় তেমন উৎসগুলোকে আমরা কনসিডার করব। নেক্সট আসবো জল সমৃদ্ধ খাদ্য। জল সমৃদ্ধ খাদ্য বলতে গেলে যে খাবারগুলো জেনারেলি লিকুইড হিসেবে আমরা খাই, অর্থাৎ দুধ, অর্থাৎ কোনো কিছুর রস, কোনো কিছুর জুস, এগুলোকে আমরা এই জল সমৃদ্ধ খাদ্যের আন্ডারে ফেলতে পারি। এরপরে আমি যেটাতে আসব সেটা তো হচ্ছে যে এই যে খাদ্য উপাদান যাদেরকে নিয়ে এত পড়ছি, এত জানছি, এই খাদ্য উপাদানগুলোর অ্যাকচুয়ালি কি ভূমিকা আমাদের শরীরে। অলরেডি তোমরা খাদ্যের কাজ পড়ে, খাদ্যের কাজ অনুযায়ী শ্রেণী বিভাগ করে তোমরা এটা বুঝে গেছো, কিন্তু এইবারে আমাদের তো চ্যাপ্টারটা খাদ্যকে নিয়ে, খাদ্যের পরিপোষক উপাদানকে নিয়ে, যেগুলো তোমরা জেনে গেছো, পুষ্টিকে নিয়ে সেটাও তোমরা মোটামুটি বুঝেছো, কিন্তু যখন আমরা পুষ্টি বিজ্ঞানে আসব তখন কিন্তু আমাদের এই যে পৌষ্টিক উপাদান যেটাকে আমরা পরিপোষক বলছি, এই পৌষ্টিক উপাদান বা পরিপোষক উপাদানকে আমাদের আরো গভীরে জানতে হবে, তারা কি নিয়ে গঠিত, তাদেরকে কেন এই কাজের ভূমিকাটা তারা পালন করে, কেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটি শক্তি দেবে, কেন ভিটামিন মিনারেল শক্তি দেবে না, কেন ভিটামিন মিনারেলসকে আমরা অনেক বেশি পরিমাণে খাবো না, কেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে খাবো, এই বিষয়টা বোঝার জন্য অর্থাৎ পুষ্টি বিজ্ঞানকে জানার জন্য
আমাদের কিন্তু এই পৌষ্টিক উপাদানগুলোকে আরো গভীরে জানতে হবে। তো আসছি আমি সেই জায়গাটাতে, তোমাদেরকে ইন্ট্রোডাকশন ক্লাসে আমি কিছুটা বলেছি বা আজকেও আমি বলছি যে খাদ্য উপাদান বা পৌষ্টিক উপাদান আসলে কিন্তু দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলতে পারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, বা যেটাকে আমরা অধিক পরিমাণে খাই তাকে আমরা বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রধান উপাদান, বাংলায় বলা যেতে পারে প্রধান উপাদান। আরেকটা যেটা এটার ভাগ রয়েছে সেটা অবভিয়াসলি মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রো কথাটার মানেই হচ্ছে কম, অর্থাৎ সেখানে আমরা কম পরিমাণে ওই খাবারগুলোকে খেলে হয়ে যায়, অর্থাৎ সেটাকে আমরা বাংলায় বলতে পারি অনু উপাদান। অর্থাৎ অনু মানে কি, অল্প, ছোট, তো সেই অনুযায়ী এটার আরেকটা নাম হচ্ছে অনু উপাদান। তাহলে এটাকে আমরা কার ভাগ করেছি না নিউট্রিয়েন্টস, মানে খাদ্য উপাদানের এই আমরা ভাগ করেছি, অর্থাৎ পরিপোষক বা পৌষ্টিক উপাদানের আমরা এই দুটো ভাগ করেছি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো তোমরা সকলেই জেনে বুঝে গেছো অলরেডি যে ম্যাক্রো কোনগুলোকে বলবো, মাইক্রো কোনগুলোকে বলবো। ম্যাক্রো মানে যেগুলোকে আমরা বেশি পরিমাণে খাচ্ছি বা বেশি পরিমাণে আমাদের শরীরে দরকার, অর্থাৎ আমাদের শরীরে অনেক বড় ভূমিকা পালন করছে যেই খাদ্য উপাদান, তাকে আমরা বলছি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর যেই খাদ্য উপাদানটা আমাদের শরীরে অনেক কম পরিমাণে লাগে তাকে আমরা বলছি মাইক্রোনিউট্রিয়েন্ট। কিন্তু কম পরিমাণে লাগে মানে এই নয় যে গুরুত্বটা কম, পরিমাণটা লাগে কম কিন্তু গুরুত্বটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে সেগুলো কি কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে কার্বোহাইড্রেট, মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে প্রোটিন, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে ফ্যাট। তো এগুলো হচ্ছে যে আমার খাদ্যের প্রধান উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। নেক্সট যেটা পড়ে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে, আমি এটাকে 4 নাম্বার দিয়ে লিখছি, সেটা হচ্ছে ভিটামিন। আর তোমরা জানো ভিটামিনেরও কিন্তু অনেক ভাগ রয়েছে। আর আরেকটা যেটা মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে সেটাকে আমরা বলতে পারি মিনারেলস। তো এইগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্টের ভাগ। তোমরা কি জানো যে ভিটামিনস কয় ভাগে ভাগ করা হয়? ভিটামিনস কেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। একটা ভিটামিন হচ্ছে অয়েল সলিউবেল, যার যেই সব ভিটামিন গুলো তেলে দ্রবণীয়, আর কিছু ভিটামিন রয়েছে ওয়াটার সলিউবেল, যারা কিনা জলে দ্রবণীয়। তো অর্থাৎ কিছু কিছু ভিটামিন রয়েছে যে যদি আমাদের শরীরে ফ্যাট ঠিকঠাক পরিমাণে না থাকে, যথেষ্ট পরিমাণে না থাকে, তাহলে সেই ভিটামিন গুলো কাজই করবে না। আবার কিছু কিছু ভিটামিন রয়েছে সেগুলোকে যদি আমরা অধিক পরিমাণে না, মানে যথেষ্ট পরিমাণে যদি আমরা না নিই, আমাদের শরীরে যদি এক্সেস অ্যামাউন্টে, আবার আমি এক্সেস বলছি, যদি আমাদের শরীরে সেটা যথেষ্ট পরিমাণে না থাকে, তাহলে কিন্তু আমাদের শরীর অনেক বড় সমস্যার সম্মুখীন হবে। তো সেগুলোকে আমরা বলছি ওয়াটার সলিউবল ভিটামিন। তো এইটা গেল আমাদের খাদ্য উপাদানকে চেনা এবং খাদ্য উপাদানকে জানা। নেক্সট ক্লাসে আমরা আসবো যে কি করে এই খাদ্য উপাদানগুলোর কি কি বিশেষ ভূমিকা, অর্থাৎ নিউট্রিশন সায়েন্সটাকে আমরা অনেক ডেপথে জানবো। এই প্রত্যেকটা খাদ্য উপাদানকে আমরা আরো গভীরে, আরো বিজ্ঞানসম্মত ভাবে, আরো বায়োকেমিস্ট্রির অ্যাঙ্গেল থেকে আমরা ধীরে ধীরে চ্যাপ্টার ওয়াইজ জানতে থাকবো।